নমস্কার। আপনারা জানেন আমাদের যে চ্যানেল সেটা পুরোপুরি শিক্ষা সংক্রান্ত জিনিস নিয়ে কোয়েশ্চেন অ্যান্সার জিনিস নিয়ে আমরা চর্চা করি। কিন্তু কিছু ব্যাপার এমন থাকে যেগুলো চর্চা করলে সবার সুবিধা হয়। ঠিক এরকম একটি হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে অন্নপূর্ণা যোজনা যেটা, সেটার উপরে একটা ভিডিও আমরা করেছিলাম অলরেডি। কিন্তু আমরা এবারে ফর্ম যেটা আছে সেটাকে ফিল আপ করে দেখিয়ে দেব যে কিভাবে হয়। আপনাদের আশা করি কাজে লাগবে। তো যাই হোক, সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি এখানে একেবারে সাংকেতিকভাবে করেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। বুঝিয়ে দেবো পুরো ব্যাপারটা। এবং এখানে ইংরেজি ফর্মটাই আমি ব্যবহার করেছি, কারণ ইংরেজিতে যেহেতু কোনো যুক্তাক্ষর নেই, তার লিখতে সুবিধা হয়। এবং যিনি পরবর্তীকালে যে সমস্ত আধিকারিক ফর্মটাকে স্ক্রুটনি করবেন তাদের ক্ষেত্রেও বুঝতে সুবিধা হবে আমার মনে হয় বলেই আমি ইংরেজিটা করেছি। আপনারা যদি বলেন তো আমি বাংলাটাও করে দেবো। তো প্রথমেই যেটা আছে দেখুন, উপরে লেখা আছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা। ঠিক আছে, এটা আছে, এটা সাইট থেকে ডাউনলোড করেছি আমি আজকেই। ইচ সেকশন হ্যাজ ক্লিয়ার ফিল্ড, টিক চেকবক্স অপশন অ্যান্ড ইনস্ট্রাকশন। ইচ চেকবক্স অ্যান্ড ফিল্ড ইজ কেয়ারফুলি labeled for clarity. Instructions guide the applicant and verifying officials. ফিলিং আপ অল ফিল্ডস আর ম্যান্ডেটরি। সমস্ত কিছু কিন্তু ফিল আপ করতে হবে। ধরে নিলাম একটা এমন পরিবার আছে, দেখুন আমি কারো সারনেম এমনিতে তো আর ইয়েতে বলতে পারি না। তো একটা পরিবার আছে যার সারনেম হচ্ছে XYZ। সারনেমটা যেটাকে আমরা নর্মালি টাইটেল বলি, অ্যাকচুয়ালি টাইটেল তো অন্য কিছু, মিস্টার, মিস, মিসেস এগুলো টাইটেল। এখানে সারনেমের কথা আছে পদবী XYZ, এটা হচ্ছে তার। আপনার এবার নিজের মতন করে নিজের সুবিধা মতন নিজেরটা বসিয়ে নেবেন। XYZ হচ্ছে পদবী, প্রথমেই বলে দিই XYZ হলো পদবী। এরপরে নাম ABCDEFGH এরকম আসবে। তাহলে প্রথমেই নেম অফ হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে ABXYZ। AB হচ্ছে নাম, XYZ হচ্ছে পদবী। XYZ পদবী কেন বলছি না, এটা আমি সব নামের ক্ষেত্রে XYZটাকে কমনভাবে ব্যবহার করছি। নাম হচ্ছে AB। তাহলে কিসের হিসাবে? আধার আইডি, আধার কিংবা অফিসিয়াল আইডিতে যেটা আছে, শুধু আধার নয়, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সমস্ত যে কোনো রকম অফিসিয়াল আইডি যেটা আছে সেইখানে যেরকম থাকবে সেইটা আপনি করে দেবেন। ঠিক আছে, এরপর হচ্ছে ডেট অফ বার্থ অফ হেড অফ ফ্যামিলি। এখানে যিনি যে হেড অফ দ্য ফ্যামিলি আর কি, যার নাম এখানে লেখা আছে, তার জন্ম তারিখ। এখানে প্রথমে হচ্ছে তারিখ, তারপরে হচ্ছে মাস, তারপরে বছর, এটা লিখবেন। ধরে নিলাম যে কারো হচ্ছে 1 জানুয়ারি 1955, তাহলে 01/01/1955, মানে এরকম হয়ে যাবে 01/01, এক মিনিট, এরকম 01/1955। ঠিক আছে, এরকম হয়ে যাবে। তাহলে নাম হয়ে গেল, জন্ম তারিখ হয়ে, এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি চলছে। এরপরে যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন উনি ধরে নিলাম যে মেল, তাহলে এখানে মেল দাগ দিয়ে দিলাম আমি। ফিমেলও হতে পারেন, যে কেউ হতে পারেন। এরপরে হচ্ছে আধার নাম্বার অফ হেড অফ ফ্যামিলি, তাহলে 12 অক্ষর আধার, 12 সংখ্যার আধার হয়, 12 সংখ্যার আধার, তাহলে 12 সংখ্যার আধার আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, হাউস হোল্ড আইডি অফ ডিজিটাল রেশন কার্ড, ডিজিটাল ইফ এনি। ঠিক আছে, ডিজিটাল রেশন কার্ডের যে আইডিটা, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। আপনার কাছে যে রেশন কার্ডটা আছে হাউস হোল্ড আইডি, এটা কিন্তু নয়, যে নাম্বারটা যেটা দেওয়া আছে ওইটা কিন্তু নয়। পার ফ্যামিলি একটা আইডি থাকবে, ওটা আলাদা একটা ভিডিও করে আমি দেখিয়ে দেবো যে কীভাবে ওটা বার করতে হয়, মানে সাইট থেকে, ওয়েবসাইট থেকে। তো এটা না লিখলেও চলে। দ্বিতীয় জিনিস হচ্ছে ইফ এনি, যেহেতু দেওয়া আছে। তারপর নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, ধরে নিলাম যে 5 জন ফ্যামিলি মেম্বার আছেন। ঠিক আছে, 5 জন বা 6 জন, যে কোনো রকম লিখতে পারেন, এখানে 6 জনও লিখতে পারেন, এখানে আমি 5 বলেছি। তারপরে এবারে অ্যাড্রেস, তাহলে আপনার অ্যাড্রেস গ্রাম থাকবে, পোস্ট অফিস থাকবে, পুলিশ স্টেশন থাকবে, জেলা থাকবে, পিন নাম্বার দেবেন। তাহলে গ্রাম থাকবে, পোস্ট থাকবে, এবং পুলিশ স্টেশন থাকবে, জেলা থাকবে, এবং পিন নাম্বার থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আপনার এখানে নিজের যে কন্ট্যাক্ট নাম্বার আছে, যেটা যে ফোনটা সবসময় অন থাকে বেশিরভাগ সময়, যেখানে রিচার্জ করা হয়, সেই ফোনটির নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে নেম, ডিওবি, জেন্ডার, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, আধার অফ অল ফ্যামিলি মেম্বার্স। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি এখানে তো আগেই লেখা আছে ABXYZ, এবিটা নাম, XYZটা পদবি ধরেছি আমরা। এরপর হচ্ছে মেম্বার 1, তাহলে আমি কি বলেছিলাম, XYZটা হচ্ছে পদবি, তাহলে এইখানে আমি ধরে নিলাম যে XYZ যেহেতু পদবি, তাহলে আমি ধরে নিলাম যে XYZটা এখানে দিচ্ছি, নামটা হচ্ছে CD। ঠিক আছে, এর আবার জন্ম তারিখ, তারিখ, মাস এবং বছর, তারিখ, মাস এবং বছর, তারিখ, মাস এবং বছর। তারপর হচ্ছে ধরে নিলাম যে যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে ইনি যে মেম্বার 1 আর কি, তিনি হচ্ছেন
ফিমেল তিনি, তাহলে ফিমেল লিখে দিলাম। এরপরে হচ্ছে দেখুন এখানে মেম্বার 1 2 3 করে কেন করছি না, হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস তো তুমি আগে অলরেডি দিয়ে দিয়েছি, মেল না ফিমেল না, ডেট অফ বার্থ না, তার আধার সব কিছু তো দিয়ে দিয়েছি। এরপরে মেম্বার 1 থেকে শুরু হচ্ছে, এখানে শুধু একবার নামটা লেখা হলো হেড অফ দ্য ফ্যামিলির, তারপরে কিন্তু এখানে আর কিছু লেখার দরকার নেই, এরপরে যা আছে এখানে লিখছি। তাহলে যে পরের যে মেম্বার তার নাম হচ্ছে সিডি এবং তার যে পদবী সেটা হচ্ছে XYZ, তার ডেট অফ বার্থটা লিখছি। তারপর হচ্ছে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, ধরে নিলাম যে এই যে ইনি একজন যে মহিলা তিনি হচ্ছেন এই যে হেড অফ দ্য ফ্যামিলি HOF ছিলেন তার স্ত্রী। তাহলে ওই পুরুষ মানুষ যিনি হেড অফ দ্য ফ্যামিলি উনি এনার কে না হাজব্যান্ড, ঠিক আছে। এরপরে হচ্ছে যে তার আধার নাম্বার, তাহলে আধার নাম্বার 12 সংখ্যার হয়, আপনি পরপর এই যে প্রথম মেম্বার তার মানে হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু নয়, তারপরে যার কথা লিখছি তার আধার নাম্বার লিখে দিলেন। এরপরে হয়ে গেল যে মেম্বার 2, মেম্বার 2 এর নাম ধরুন পদবী একই এবং নামটা হয়ে যাচ্ছে ধরুন এখানে EF, তার তারিখ দিচ্ছি সব কিছু, তার জন্ম তারিখ আর কি দিচ্ছি, এবং তিনি ধরে নিলাম যে মেল পারসন মানে পুরুষ মানুষ, ঠিক আছে। HOF অর্থাৎ যে পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক কি না, তিনি হচ্ছেন তার বাবা, অর্থাৎ ইনি হচ্ছেন HOF কিংবা এই যে মেম্বার 1 এর পুত্র ইনি, ঠিক আছে। অর্থাৎ স্বামী স্ত্রী হয়ে গেল একটা ঘরের পরিবার, স্বামী স্ত্রী হয়ে গেল তার ছেলে, বড় সন্তান ধরে নিন যে তিনি হচ্ছেন এই যে এই নামটা, ঠিক আছে। তার আধার নাম্বার যে সেটাও দিয়ে দিলাম। এরপরে মেম্বার 3 তার নাম দিয়েছি EF এবং XYZ সব ক্ষেত্রে রেখেছি কারণ পদবী ধরেছি আমি। এরপরে হলো যে তার জন্ম তারিখটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে জেন্ডার, অর্থাৎ এখানে ফিমেল আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে HOF যে হেড অফ দ্য ফ্যামিলি তার সাথে এনার সম্পর্ক কি, ইনি ফাদার ইন ল মানে উনি হচ্ছেন শ্বশুর মশাই, অর্থাৎ ইনি হচ্ছেন এই যে ব্যক্তি আছে তার স্ত্রী ইনি, ঠিক আছে, মানে ঘরের বৌমা, ঠিক আছে, ঘরের বৌমা। আচ্ছা এর আগে একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি যে মেম্বার 1 যিনি ছিলেন অর্থাৎ HOF এর যিনি স্ত্রী তিনি কি লক্ষ্মীর ভাণ্ডার নেবেন যদি তার 25 থেকে 60 বছরের মধ্যে বয়স থাকে তাহলে তিনি নেবেন। আচ্ছা তার যে বৌমা আছে তিনি নেবেন, অবশ্যই নেবেন, তার 25 থেকে 60 বছরের মধ্যে যদি বয়স থাকে তিনি নেবেন, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, ফর চিলড্রেন বিলো 5 years of age not applicable may be written where the Aadhaar is not available। তারপরে হচ্ছে আরেকটি মেম্বার, এখানে XYZটাকে আমি রেখেছি কি পদবী IJ, এখানে এটাও ফিমেল, তাহলে হেড অফ দ্য ফ্যামিলির ইনি কে না ইনি কন্যা, হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার ইনি কন্যা, অর্থাৎ এই যে মহিলা তার ইনি ননদ এবং এই যে পুরুষ মানুষ তার ইনি বোন, ঠিক আছে। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির কন্যা তিনি, তার যদি 25 বয়সের উপরে যদি তার বয়স থাকে তাহলে এখানে ইয়েস হবে, না হলে এটা কিছুই হবে না, এই যে এই জায়গাটা। তারপর হচ্ছে মেম্বার 4 অর্থাৎ যার বয়স হয়তো ঘরের একটা ছোট্ট বাচ্চা আর কি, ছোট্ট বাচ্চা মানে 5-7-8 বছর ধরুন বয়স, তার নাম তার পদবী তার জন্ম তারিখ হয়ে গেল। এবার তার জেন্ডার, তার এরপরে তিনি হেড অফ দ্য ফ্যামিলি এনার কে হন, গ্র্যান্ডফাদার হন, দাদু, এনার আধার নাম্বার লিখে দেওয়া হলো, হয়ে গেছে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ HOF অ্যান্ড অল অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স, বাচ্চাগুলোর নয় কিন্তু। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি তার ধরুন স্টেট ব্যাঙ্কে তার আছে, তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখলেন বা যে ব্যাঙ্ক আছে সেটা লিখলেন, তার অ্যাকাউন্ট নাম্বার লিখলেন, তার IFSC কোড লিখলেন। তারপরে মেম্বার 1 তারও ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা যা আছে তাই লিখলেন, তার অ্যাকাউন্ট নাম্বার লিখলেন, তার IFSC কোড লিখলেন। আবার হয়তো ধরুন যে মেম্বার 2 যে আছে অর্থাৎ যে ওই বাড়ির যে বড় ছেলে আর কি, তার ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট আছে, ওই ব্যাঙ্ক লিখলেন বা যা আছে তাই লিখলেন, তার অ্যাকাউন্ট নাম্বার লিখলেন, তার IFSC কোড লিখলেন। তার মেম্বার 3 অর্থাৎ এনার স্ত্রী, তারও ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আছে, ঠিক আছে। এখানে অবশ্যই ডিবিটি লিঙ্ক যেখানে করা আছে সেই অ্যাকাউন্টটাই দিতে হবে, এই যে দেওয়া আছে এখানে। এরপর তার অ্যাকাউন্ট নাম্বার লিখলেন, তার IFSC কোড লিখলেন, ঠিক আছে। এরপরে মেম্বার 4 অর্থাৎ সেই যে মহিলার কথা বলা হচ্ছে মানে এনার যিনি ননদ আর কি, ঘরের যে প্রথম পুত্র সন্তান তার বোন কিংবা HOF যিনি আছেন হেড অফ দ্য ফ্যামিলি তার কন্যা ইনি, তাহলে ইনি কি এনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলো, মানে ব্যাংক নাম্বার দেওয়া হলো, নাম এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলো। এরপর হচ্ছে IFSC কোডটা দেওয়া হলো। এরপর হচ্ছে মেম্বার 5 যিনি আছেন, ঠিক আছে, মেম্বার 5 ধরুন 7-8 বছর বয়স যদি হয়ে গেছে এবং তার অ্যাকাউন্ট যদি আছে তাহলে দিতে হবে, আর না থাকলে না দেওয়ার দরকার নেই, নট এনে লিখে দিতে হবে। এরপরে হচ্ছে এপিক অর্থাৎ যে আমাদের ইলেকট্রো ফটো আইডেন্টিটি কার্ড যেটা অর্থাৎ ভোটার কার্ড স্বাভাবিকভাবে, তাহলে যিনি পরিবারের প্রধান তার
ভোটার কার্ড নাম্বার দেওয়া হলে ABC এবং এখানে সংখ্যা থাকবে, মানে যে একটা কিছু অ্যালফা নিউমেরিক্যাল হয়, এটা মানে কিছু সংখ্যা থাকে আর কিছু অ্যালফাবেটস থাকে। তার ধরুন এবার আমি এটা 295 কেন লিখেছি না, আমি এটা যেহেতু কোনো বিশেষ কোনো বিধানসভার নাম করতে চাইনি, তাহলে আমাদের বিধানসভা আছে 294, আমি এটা 295 নিয়ে চলে গেছি এই জন্য। আর ধরে নিলাম যে বুথ নাম্বার এত, সবাই একই বুথের হবে, সাধারণত একই বুথের হয়, অন্য বুথ হলে অন্য লিখতে হবে। আচ্ছা, মেম্বার 1 তার একটা ভোটার কার্ড নাম্বার থাকবে, তার হচ্ছে এইটা বিধানসভার নাম্বার, এটা বুথ নাম্বার। মেম্বার 2 এরকমভাবে লিখে লিখে যেতে হবে। মেম্বার 5 যে ছেলেটি আছে, বাচ্চাটি, সে কিন্তু মাইনর, যেহেতু মাইনর মানে তার বয়স অনেক কম, তার ভোটার কার্ড হয়নি, তাহলে এখানটা কিন্তু কিছুই লেখার দরকার নেই, কিংবা খুব বেশি হলে এনে লিখে দিতে পারেন। এরপরে হচ্ছে ক্যাটাগরি, ধরে নিলাম যে ওরা ওবিসি, যার যা ক্যাটাগরি আছে মোটামুটি নিজে জানেন, সেটাই লিখবেন। ওবিসির নতুন লিস্ট বেরিয়েছে, আপনারা জানেন, এই নিয়ে ভিডিওটা করার কথা ছিল, করা হয়নি, ক্ষমা করবেন, এটা আমি একটা ভিডিও করে দেবো আর কি। ঠিক আছে, এখানে কিন্তু সার্টিফিকেট দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে। তারপরে হচ্ছে ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, অবশ্যই থাকবে, থাকারই কথা। ইয়েস, ইফ ইয়েস ইন্ডিকেট টাইপ অফ কার্ড, কেমন কার্ড, AOY, PHH, SPHH, RKSY1, RKSY2, নন সাবসিডাইজড যেমন আছে, ঠিক আছে। এই সাবসিডাইজড কার্ডকে যারা সরকারি চাকরি করেন বা ITR দেন, তাদের সাবসিডাইজড কার্ডকে নন সাবসিডাইজড করার একটা পদ্ধতি আছে, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, আপনারা দেখবেন। এরপর হলো হোয়েদার ফ্যামিলি ইজ লিফটিং মান্থলি রেশন ফ্রম রেশন শপ, তারা কি রেশন নিচ্ছেন, তাহলে নিচ্ছেন যদি, তাহলে ইয়েস, না নিলে নো। অ্যাসেটস তাদের কি আছে, হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ গ্রেটার দেন ইকুয়াল টু 3 পাক্কা রুমস, পাকা ঘর কি, পাকা রুম 3টের থেকে বেশি কি, যদি হ্যাঁ হয় ইয়েস, না হলে নোতে দাগ দেবেন তখন। এরপর হচ্ছে হোয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, আপনাদের কি জমি আছে, আপনার পুরো পরিবারের জমি কিন্তু, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এখানে রেজিস্ট্রেশন অফ রেকর্ড, মিউটেশন কপি অফ লেটেস্ট ROR ল্যান্ড রেকর্ডস উইথ ডেট অফ আপডেশন অফ ROR, এই কাগজটা কিন্তু দিতে হবে আপনাদেরকে, পর্চাটা দিতে হবে। এরপরে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার, সমস্ত পরিবার যারা, ওই যে ফ্যামিলি বলতে এক হাঁড়ি যেটাকে বলে আর কি, মানে একই কমন কিচেন থেকে যেখানে রান্না হয়, সেই সমস্ত পুরো ফ্যামিলির পুরো কত জমি জায়গা আছে, সেই পুরো শতক অর্থাৎ ডেসিমালে দিতে হবে, 15 ডেসিমেল 20 ডেসিমেল সমস্ত জায়গাগুলো নিয়ে আর কি। তারপরে 4 ভেহিকলস, ডু এনি মেম্বার ওন এ মোটরাইজড নন কমার্শিয়াল 4 হুইলার, নন কমার্শিয়াল কিন্তু, কমার্শিয়াল আপনি ব্যবসার খাতিরে ব্যবহার করছেন সেটা নয়, নন কমার্শিয়াল আপনার পার্সোনাল ইউজের জন্য যদি কোনো রকম 4 হুইলার কিনেছেন, তাহলে সেটা যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো লিখতে হবে। আর যদি ইয়েস হয় তাহলে কিন্তু এখানে নাম্বারটা লিখতে হবে, ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বারটা, আপনাকে RC নাম্বারটা লিখতে হবে, এই যে ইয়েস স্পেসিফাইড নাম্বার অফ ভেহিকলস, প্রথমে লিখতে হবে যে কতগুলো গাড়ি আছে, 1টা 2টো 3টে বা যটা আছে, এবং তারপরে ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে, এবং পরপর ধরুন 2টো থাকলে ছোট ছোট করে লিখে দিতে হবে, 3টে থাকলে তাও ছোট ছোট করে লিখে দিতে হবে। এবং ইনক্লুড কার, জিপস, ট্র্যাক্টার্স, ইফ ইয়েস, যদি কার থাকে, জিপ থাকে, ট্র্যাক্টর থাকে, তাহলে তার মডেল নাম্বারটাও লিখতে হবে এখানে, কিন্তু কিছু লুকোনো যাবে না, আপনারা কিন্তু একেবারে সত্য তথ্য দেবেন, গভর্নমেন্টের কাছে কিছুই লুকোবেন না, কারণ এটা তাদেরই পাওয়া উচিত, যাদের মানে যাদের এটা পাওয়ার কথা তারাই পেলেই ভালো হয়। তার কি ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা হয়নি ঠিকমতো করে, কিন্তু আলটিমেটলি হবে যেটা, যে সরকার পুরো সমস্ত জিনিসটা বিবেচনা করে করবেন। যাক, ঠিক আছে, আমরা এগিয়ে যাই। এরপর হচ্ছে স্ট্যাটাস অফ হেলথ ইন্স্যুরেন্স কভারেজ ফ্যামিলি মেম্বার্স, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো, যেখানে হবে। যদি ইয়েস থাকে তাহলে এরপর দিতে হবে কার আছে, HOF এর আছে কি, যদি আছে তাহলে কত প্রিমিয়াম, কত সাম এশিওর্ড। ঠিক আছে, হেলথ ইন্স্যুরেন্স বলতে স্বাস্থ্য বিমা যেটাকে বলে, এখানে কিন্তু আপনার কি বলে, আপনারা চাইলে ধরুন, এখানে একটা জিনিস নিয়ে কনফিউশন হচ্ছে যে গভর্নমেন্টের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী লেখা যাবে কি, এখনো অবধি যেহেতু স্বাস্থ্যসাথীটা চালু আছে, এখনো বন্ধ হয়নি, তাহলে সেখানে লেখা যেতে পারতো, কিন্তু এখানে কিন্তু প্রিমিয়াম তো দেওয়া হয় না, সেক্ষেত্রে প্রিমিয়াম 0 লিখতে হবে, ঠিক আছে। আর সাম এশিওর্ড হবে সেক্ষেত্রে 5 লক্ষ টাকা। কিন্তু এটা যদি অন্যান্য যে ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলো লিখলেই ভালো হয়, যদি থাকে তাহলে লিখবেন, না থাকলে না লিখবেন, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে মেম্বার 1, তার কি কোনো রকম ইন্স্যুরেন্স আছে, যদি এখানে লিখছি যে ধরে নিলাম যে ওই পরিবারের কি বলেছিলাম, একজন স্বামী স্ত্রী, তার এক পুত্র সন্তান আছে, তার বিয়ে হয়েছে, তার একটি বাচ্চাও আছে, এবং ওই বাড়িতেই আরেকটি কন্যা সন্তানও আছে, মানে কন্যা আছে, যেও বড় হয়ে গেছে। তাহলে ধরে নিলাম যে ওই যে প্রথম যে জ্যেষ্ঠ পুত্র এবং তার স্ত্রী এবং তার বাচ্চা, তারা কিন্তু একসাথে মিলে একটা ইন্স্যুরেন্স করেছেন, তাহলে তারা ছিলেন মেম্বার 2, 3 এবং 5 ছিলেন তারা, ঠিক আছে। তাদের 4 নাম্বার কিন্তু না, 4 কিন্তু আমি কন্যা সন্তানকে দিয়েছিলাম ওই পরিবারের। তাহলে এই যে স্বামী, স্ত্রী এবং তার
সন্তান এরা একটা ইন্স্যুরেন্স করেছেন, সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কত লিখতে হবে এবং কত টাকার ইন্স্যুরেন্স সেটা লিখতে হবে, সরকারি কি প্রাইভেট সেটা লিখতে হবে। সরকারি বলতে যেগুলো পিএসইউ হয়, যেমন ধরুন আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স আছে, এই ধরনের যেগুলো আছে, ইউনাইটেড ইন্স্যুরেন্স আছে, এগুলোকে গভর্নমেন্ট ধরা হয়। আর প্রাইভেটের ক্ষেত্রে যেমন অন্যান্য বিভিন্ন রকম কম্বিনেশন, নাম তো নিতে পারি না, তো প্রাইভেট কোম্পানি হলে প্রাইভেটে দাগ দেবেন। এরপরে ইনকাম অ্যান্ড প্রফেশন। ডাজ এনি মেম্বার পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স? ইনকাম ট্যাক্স দিই কি বা প্রফেশনাল ট্যাক্স আছে কি, দিই কি? ইয়েস হলে ইয়েস, নো হলে নো। মনে রাখবেন গভর্নমেন্ট সার্ভিস যারা করে তাদের সবাইকে কিন্তু প্রফেশনাল ট্যাক্স দিতে হয়। তারপরে প্যান কার্ড অফ ফ্যামিলি মেম্বার্স ইফ অ্যাভেলেবেল। যাদের যাদের প্যান কার্ড আছে সবগুলোই কিন্তু পরপর দিয়ে দিতে হবে। প্যান কার্ড আপনারা জানেন একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এবং ওইখানে একটা আলফা নিউমেরিক কিন্তু একটা আইডি কার্ড থাকে, আইডি নাম্বার থাকে, সেটা কিন্তু প্রতিজনের দিয়ে দিতে হবে, যদি বাচ্চাটারও হয়ে থাকে দিতে হবে। তারপর নেচার অফ এমপ্লয়মেন্ট, তাহলে কে কেমন কাজকর্ম করেন। ধরে নিলাম যে এইচওএফ কিছুই কাজ করেন না, সেক্ষেত্রে আনএমপ্লয়েড। ধরে নিলাম যে মেম্বার যে 1 আছে তিনিও কোনো কাজ করেন না, অর্থাৎ এনার স্ত্রী, তাহলে আনএমপ্লয়েড। ধরে নিলাম যে তাদের যে পুত্র সন্তান আছে তিনি ইনফর্মাল সেক্টরে সেলফ এমপ্লয়ার, মানে কোনো একটা মিস্ত্রি, রাজমিস্ত্রি কিংবা ঘরামি এই ধরনের কিছু একটা হবে, সেক্ষেত্রে কী হবে, ইনফর্মাল মানে অসংগঠিত ক্ষেত্র, মানে যার কাজের কোনো নিশ্চয়তা নেই যে আমি কালকে সকালে কাজ পাবোই। ধরে নিলাম যে তার যে স্ত্রী আছেন মেম্বার 3, তিনি কোনো কিছুই কাজ করেন না, হাউসওয়াইফ, সেক্ষেত্রে তিনি আনএমপ্লয়েড। মেম্বার 4, ধরে নিলাম যে ওই পরিবারের যে কন্যা সন্তান একজন আছেন, হেড অফ দ্য ফ্যামিলির যিনি কন্যা, তিনি আবার সরকারি চাকরি করেন, তাহলে আমি লিখে দিলাম গভর্নমেন্ট সেক্টর। এখানে গভর্নমেন্ট সেক্টরের মধ্যে গভর্নমেন্ট অর্থাৎ সরকারি কোষাগার থেকে বেতন পায় এরকম যে কোনো চাকরি হলেই চলবে, কিন্তু একই লিখতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে মেম্বার 5, ও একদম ছোট, তাহলে ওর ক্ষেত্রে কাজ করার কোনো অপশন নেই, এখানে আমরা আদার্স লিখে নিলাম, ঠিক আছে। তারপরে নাম্বার অফ লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নাম্বার অফ ইলিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স, যে স্বাক্ষর এবং নিরক্ষর এখানে লিখতে হবে। ধরে নিলাম যে এখানে 5 জনই স্বাক্ষর এবং এখানে কেউ নিরক্ষর নয়, তাহলে সবাই লিটারেট। যদি কেউ নিরক্ষর থাকে তাহলে, এবং কে কোন ক্লাস পড়েছে, ধরে নিলাম যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি 8 পাস করেছিলেন, তার স্ত্রী যিনি ফার্স্ট মেম্বার তিনি 4 পাস করেছিলেন। তারপর এরকমভাবে নিয়েছি। ধরে নিলাম যে ওই পরিবারের যে কন্যা সন্তান আছেন তিনি গ্র্যাজুয়েট এবং যিনি সরকারি চাকরি করেন, তাহলে সেখানে গ্র্যাজুয়েট লিখলাম, হাইয়েস্ট কোয়ালিফিকেশন, ঠিক আছে। আর মেম্বার 5 এর ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। তারপরে ইজ অ্যানি মেম্বার অর ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএস, আরবান লোকাল বডিজ অ্যান্ড পঞ্চায়েত লোকাল বডিজ, মানে বলতে চাইছে কেউ কি জনপ্রতিনিধি আছে, সাধারণ ক্ষেত্রে না হবে, কিছু কিছু ক্ষেত্রে ইয়েস হবে। আর যদি থাকেন সেক্ষেত্রে তার পুরো ইয়েটা কিন্তু ডিটেলসটা এখানে দিতে হবে। এরপরে ইজ অ্যানি মেম্বার অফ গভর্নমেন্ট পেনশনার, কেউ কি পেনশন পান, স্বাভাবিক মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ক্ষেত্রে হয়তো পেনশনার নাও থাকতে পারে, সেক্ষেত্রে নো, থাকলে ইয়েস। নাম্বার হু ইজ গভর্নমেন্ট, যদি এখানে যত নম্বর মেম্বার এইচওএফ 1 2 3 4 5 যিনি আছেন তার এখানে নিতে হবে এবং পেনশন স্লিপটাকে এখানে কিন্তু দিতে হবে। তারপরে ইজ এনি মেম্বার রেজিস্টার্ড আন্ডার জিএসটি, কারণ আমি কি জিএসটি আছে, ঠিক আছে, সে ইয়েস বা নো একটা কিছু হবে। টোটাল ফ্যামিলি ইনকাম, দেখুন এখানে 7.5 লাখ লেখা আছে, ভাবতেই পারেন যে এত বেশি কেন হবে, সত্যি কথা। কিন্তু এখানে দেখুন এই পরিবারের যে একজন কন্যা সন্তান আছেন তিনি যে সরকারি চাকরি করেন সেটা আমি দেখিয়েছি। ধরে নিলাম যে তিনি একজন প্রাথমিক শিক্ষিকা, সেক্ষেত্রে তার ধরে নিলাম যে তার স্যালারি হচ্ছে 40,000 টাকা মাসে, তাহলে সেখানেই তো 4,80,000 টাকা হয়ে গেল, ঠিক আছে। এইভাবে এখানে আপনাদের যতটুকু মনে হয়, যদি ইনফর্মাল সেক্টর আছে যেখানে হিসাব রাখা মুশকিল, তখন এখানে ন্যূনতম যেটা আপনাদের ঠিকঠাক মনে হয় নিজের দিক থেকে যে হ্যাঁ এতটা ইনকাম আমাদের হয় আর কি, সেই ইনকামটা এখানে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই এটার ক্ষেত্রে। এরপর হচ্ছে আদার আইডেন্টিটি ডকুমেন্টস যেটা আছে, সিএএ অ্যাপ্লিকেশন। আপনারা জানেন যে সিএএ মানে যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, যেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে যারা শরণার্থী আসছে আর কি, তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়ার ব্যাপার আছে। সেই ধরনের অ্যাপ্লিকেশন যারা করেছেন তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধাটা পাবেন। তো সেক্ষেত্রে কোনো মেম্বার কি এখানে এরকম শরণার্থী হয়ে সিএতে অ্যাপ্লিকেশন করেছেন, যদি করেছেন সেটা ডিটেলসটা দিয়ে দিতে হবে, কোনো অসুবিধা না, আমাদের সরকার এটাকে কনসিডার করবেন। তারপরে আদার্স লাইক কেসিসি এআরডি, আর্টিসান ক্রেডিট কার্ড, এমজেসিসি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই জিনিসগুলো অর্থাৎ অন্যরকম বিভিন্ন রকমের সরকারি যে সুবিধা আছে সেই সুবিধাগুলো, বিভিন্ন রকম কার্ড থাকে, ঋণ পাওয়া যায়, সেই ধরনের কোনো কার্ড পেয়েছেন কি, এইচএফ ধরে নিলাম যে এইচএফ কোনো একটা কার্ড পেয়েছেন, ঠিক আছে, ধরে নিলাম কেসিসি পেয়েছেন, তার নাম আইডি নাম্বার এইটা আর কোন তারিখে পেয়েছেন এইটা,
আরও কেউ যদি পেয়ে থাকেন সেই কার্ডটা লিখতে হবে। ধরে নিলাম যে ওই পরিবার, ধরুন কোনো একটা পরিবার এমন আছে যে হয়তো কোনো বাচ্চা সে হয়তো মেডিকেল পড়ছে, MBBS পড়ছে, সেক্ষেত্রে ধরুন ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে, তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধাটা লিখতে হবে, মানে কোন মেম্বার পেয়েছে তার নামটা লিখতে হবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে নাম্বার আছে সেটা লিখতে হবে, আর কত তারিখে পেয়েছে সেটা লিখতে হবে। ইফ ডিলেটেড ইন SI 2026 whether কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, ডিলিট হওয়ার পরে অ্যাপিল করার পরে কি ট্রাইব্যুনালে কেসটা পেন্ডিং আছে এখনো পর্যন্ত, এবং যদি আছে তো কার ক্ষেত্রে আছে, কোনো মেম্বার না HOF এর ক্ষেত্রে, আর যদি না থাকে তো নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, যদি ধরুন পেন্ডিং নেই, আমি পাস করে গেছি, সেখানে কিন্তু নো, আর যদি পেন্ডিং আছে তাহলে ইয়েস। ঠিক আছে, ইয়েস হলে আবার ডিটেলস দিতে হবে। আর যদি আমার ডিলিটই হয়নি তাহলে আমি তো আর অ্যাপ্লাইও করছি না, ঠিক আছে, ট্রাইব্যুনালে, তাহলে আমার ক্ষেত্রে কি হবে, নট অ্যাপ্লিকেবল হবে সেক্ষেত্রে, যাদের সরাসরি নাম উঠেছে। তারপরে এখানে সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্স, ডিটেলস অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, সেখানে কিন্তু লিখতে হবে। এখানে কিন্তু মেম্বার নাম্বার 5 হচ্ছে আমাদের স্কুল গোয়িং একটা চিলড্রেন, তার নাম MNXYZ করেছিলাম আমরা। ঠিক আছে, সে 3য় শ্রেণীতে পড়ে, তার স্কুলের এই নাম, এবং সে একটা গভর্নমেন্ট স্কুলে পড়ে, তাহলে সেই বাচ্চাটির পুরো ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। যে ফ্যামিলিতে একাধিক বাচ্চা আছে সে সব ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। এরপরে আচ্ছা, এখানে বলে রাখি, যদি আপনাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা কমেন্ট করবেন, ওখানে স্পেসিফিক ওই ব্যাপারটাকে বুঝে আমি যেটা আমার দ্বারা সম্ভব হবে আমি কিন্তু বলে দেবো। চিলড্রেন্স ভ্যাকসিনেশন স্ট্যাটাস, ভ্যাকসিনেশন পেয়েছে কি, যে VHND ইমিউনাইজেশন হয় সেটা কি পেয়েছে, টিকাকরণ যেটাকে বলে, যদি আছে তাহলে ভ্যাকসিনেশন কার্ডের আইডিটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, তারপরে আর যদি না ভ্যাকসিন পেয়ে থাকে, এরকম হওয়ার কথা নয়, তবুও যদি না থাকে তাহলে সেটাও বলতে হবে। তারপরে আর যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে লাস্ট ভ্যাকসিনেশন ডেট বা রিজন ফর স্কিপ, কেন দিইনি, ধরুন কোনো বাচ্চা 5 বছরের DT ইঞ্জেকশন পাবে, কিন্তু ওর পর মাসের পর মাস হালকা ফুলকা সর্দি কাশি জ্বর কিছু একটা প্রবলেম হয়, তাহলে ইঞ্জেকশন ওকে দেওয়া হয়নি, সেই কারণটাই লিখতে হবে যে ওর মানে একে কি বলে রিকারেন্ট ফিভার, মানে বারবার ফিভার হয়ে যাচ্ছে, সে কারণে দিইনি, বা অন্য যে কোনো রকম প্রবলেম হচ্ছে সেটা প্রবলেমটাকে লিখে দিতে হবে। বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিম, আর ইউ রিসিভিং এনি বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিমস থ্রু ডিবিটির মাধ্যমে কোনো সরাসরি সুবিধা কি আপনি পাচ্ছেন, যা পাচ্ছেন, ধরুন যে HOF যিনি আছেন যার বয়স হচ্ছে 60+, তিনি ওল্ড এজ পেনশন পাচ্ছেন, বৃদ্ধ পেনশন, সেক্ষেত্রে তিনি এটা লিখবেন। অপ্ট আউট অফ স্কিম, এখান থেকে আপনি বেরোতে চান, একদমই না, যদি বেরোতে চান তবে কিন্তু ইয়েস লিখবেন, না হলে কিন্তু এখানে কিছুই করার দরকার নেই। এরকমভাবে কেউ যদি অন্য কোনো ডিবিটির থেকে পয়সা পাচ্ছেন লিখবেন, আশা করি এখনো মানে আর কিছু এখানে লেখার মতন কিছু নেই। ইফ এক্সক্লুডেড রিজনস টু বি ফিল্ড বাই অফিসার, এই সমস্ত জিনিস কনসিডার করে আপনাকে যদি অন্নপূর্ণা যোজনার সুবিধা না দেওয়া হয় তাহলে কিন্তু এখানে যে অফিসার এটা স্ক্রুটনি করবেন তিনি কিন্তু এখানে কারণ লিখবেন, হয়তো এটা আপনাকে পরে জানানো হবে যে আপনার এই জিনিসের জন্য আপনি পাননি। এবার ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে আপনি নিজের ডিক্লারেশন দেবেন, অ্যাগ্রি করবেন, এখানে সাইন করবেন। দিস ফর্ম ইজ সাবজেক্ট টু ভেরিফিকেশন, এখানে কিন্তু এটা ভেরিফিকেশন হবে, এটা বলে দেওয়া হয়েছে, ফ্যামিলির একটা ডিসক্রিপশন আছে। ঠিক আছে, এরপরে কি বলুন তো, পারিবারিকভাবে কেস টু কেস ব্যাপারগুলো আলাদা হয়ে থাকে। এক্ষেত্রে আপনার কমেন্ট বক্সে যদি লিখেন যে আমার এই প্রবলেমটা আছে, তাহলে আমি সলিউশনটা দিতে পারবো যতটুকু আমার দ্বারা সম্ভব। আবার ডিসক্লেমারটা দিয়ে দিই যে আমি এই ডিজিটাল ব্যাপারগুলোতে খুব বেশি সড়গড় না, খুব বেশি আমি এটাতে মানে বুঝি না, ধীরে ধীরে শিখছি। আপনাদের যদি উৎসাহ দেন তাহলে আরও শিখবো। আগের ভিডিওটা খুব ভালো, 500 জন থেকে উপরে দেখেছে, আমার জন্য এটা বিরাট প্রাপ্তি, 500 জন দেখেছে অ্যাটলিস্ট, এবং বেশ ভালো, বোধহয় 12-13 ঘন্টা ওর ওয়াচ আওয়ার হয়েছে, খুব ভালো জিনিস। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এর পরবর্তীকালেও যদি এরকম সরকারি বিভিন্ন রকম সুবিধা যদি আসে, সরকারি কাজকর্ম থাকে, তার ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবো। আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিউ যত বেশি হবে উৎসাহ তত বেশি বাড়বে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাও যদি কোনো রকম সমস্যা থাকে আপনারা অবশ্যই বলবেন। আমার ল্যাঙ্গুয়েজে যদি বুঝতে অসুবিধা হয় তো সেটাও বলবেন, আমি চেষ্টা করবো যাতে সঠিকভাবে পরিষ্কারভাবে বলা যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনারা ফর্মটা ঝটপট ফিল আপ করে নেবেন, ধন্যবাদ।